ছাত্রছাত্রীরা এখন অনেকের সাথেই আপনাদের ওইভাবে ইন্টারাকশন নেই, তারপরেও আপনারা নির্বাচনে গেলেন কোন হিসেবে? সে ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা ছোট হয়েছে এটা আমরা জানি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেই লোকটা আসলো কিভাবে? সেই লোকটা আসলো এটা শিবির। নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট পক্ষের প্রতি বায়াসনেস দেখিয়েছে। শিবিরের সমস্ত কেন্দ্রে এজেন্ট ছিল। জি, তাদের এই বিষয়ে কোনো অভিযোগ নেই। গোপন করা হয়েছে। জি, আমরা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাট্রিয়ট লেন্সের আজকের পর্বে। আমাদের এই পর্বের অতিথি শেখ তানভীর বারী হামিম, আহ্বায়ক কবি জসিমউদ্দিন হল ছাত্রদল। তিনি ডাকসু নির্বাচন 2025-এ জাতীয়তাবাদী ছাত্রদলের জিএস প্যানেল ছিলেন। এবং আছেন তানভীর আল হাদি মায়েদ, তিনি আহ্বায়ক বিজয় 71 হল এবং তিনিও ডাকসু নির্বাচন 2025-এর ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী ছিলেন। আপনাদের দুজনকে স্বাগত প্যাট্রিয়ট লেন্সে। আমি আপনাকে দিয়ে শুরু করি। আপনি জিএস প্রার্থী ছিলেন ডাকসুতে এবং নির্বাচন হলো। নির্বাচনে আপনাদের একটা বড় ধরনের বিপর্যয় হয়েছে। এর পেছনে কি কারণ থাকতে পারে? আপনারা কি ছাত্রদের মনোজগৎ সম্পর্কে তেমন ওয়াকিবল ছিলেন না? কেন এই বিপর্যয়? দেখুন, আমাদের সদ্য একটি ডাকসু নির্বাচন হলো 5ই আগস্টের পরে, অর্থাৎ দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটি নির্বাচন, যে নির্বাচনে জনমনের আকাঙ্ক্ষা তারা কিন্তু সকলে চেয়েছিল যে একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যার মাধ্যমে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে একটি বার্তা যেন বাংলাদেশের মানুষ পায়, এবং সকলের নজর কিন্তু আমাদের এই নির্বাচনে ছিল। কিন্তু আমি নির্বাচনকে দুইটি লেন্সে দেখতে চাই, দুইটি ডাইমেনশনে দেখতে চাই। একটি হলো বিভিন্ন প্রশ্ন, অসঙ্গতি, অভিযোগ রয়েছে, সেটি একটি বিষয় যেটি নিয়ে এখনও তদন্ত চলছে, যেটি নিয়ে এখনও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এক রকমের পাশ কাটিয়ে চলছে। আরেকটি হলো, আপনি দেখুন যে আমরা তো গত 17 বছর যে যার যখন ছাত্রজীবন শুরু করেছি, বিশেষ করে আমরা দুইজনই 19 সালে আমাদের যখন ছাত্রজীবন শুরু করেছি, আমরা কিন্তু এক সেকেন্ডের জন্য হলে থাকতে পারিনি। কেননা আমরা যখন ছাত্রদলের রাজনীতির সাথে ওতপ্রোত হয়ে জড়িত ছিলাম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নিয়ে আমরা রাজপথে অবস্থান করেছিলাম। যার ফলে 5ই আগস্টের পরে আমাদের বৈধ শিক্ষার্থী হওয়া সাপেক্ষে আমরা হলে উঠতে পেরেছি, কিন্তু সেটিও উঠতে কিন্তু আমাদের 2-3 মাস সময় লেগেছে। কেননা আমরা যখন 5ই আগস্টের পরে হলে উঠতে গেলাম, তখন আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছি যারা ছাত্রদল করি, যা আপনারা এতদিন হলে ছিলেন না, আপনাদের নিয়মতান্ত্রিকভাবে উঠতে হবে। তো আমরা সেখানে নিয়মকে সম্মান জানিয়েছি, আমরা সেখানে আপনার আবেদন করেছি, ইন্টারভিউ দিয়েছি। এটি করতে করতে কিন্তু আমাদের 2-3 মাস সময় পার হয়ে গেছে। তারপর থাকে 6-7 মাস পর। এই 6-7 মাসে আমরা শিক্ষার্থীদের সাথে মিলেমিশে থেকে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছি এবং একসাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামের ভিতরে যা হয়েছে সেটিতে অংশগ্রহণ করেছি। কিন্তু দেখুন, এখানে শিক্ষার্থীরা একটি বিষয়কে বিবেচনায় নিয়েছে আমার মনে হয়। যদি আমি সেকেন্ড ডাইমেনশনকে সত্যি ধরে নিই, সেই ক্ষেত্রে সেটি তারা দীর্ঘদিন যাদের সাথে ছিল তাদেরকে তারা কমফোর্ট জোন মনে করেছে, এবং আমাদেরকে তারা মনে করেছে যে এরা তো কেবল 6-7 মাস হয়েছে, অর্থাৎ তারা কিন্তু দীর্ঘদিন আমাদের সাথে ছিল না। এই জন্য তারা তাদের কমফোর্ট জোনের জায়গা থেকেই তাদেরকে বেছে নিয়েছে বলে আমার মনে হয়েছে। যেহেতু আমরা দীর্ঘদিন থাকতে পারিনি, কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা সবে শুরু করেছি, 6-7 মাস হয়েছে। এইটা তো ডাকসু একটা গেলই, যেটি এখনও তদন্তাধীন রয়েছে। মানে এইখানে কিন্তু আমরা যারাই বিজয় হয়েছে তাদেরকে কিন্তু বিজয় বলে ধারণা করে নিচ্ছি বা ধরে নিচ্ছি, কেননা এখনও তো শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আপনারা সকলেই দেখছেন। তো আমরা আশা করি যে আগামীতে যে ডাকসু হবে, সেই ডাকসুতে আমরা শিক্ষার্থীদের সেই কমফোর্ট জোনটা বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে সেই জায়গাটা আমরা করে নিতে পারবো। মায়েদ, আপনি আপনার কাছে আসি। আপনারা তো ফলাফলের যে ডিজাইনটা, এটা তো অনেক বেশি গ্যাপ। তো এই গ্যাপটা হলো, আপনারা তো যে কয়দিন সময় পেয়েছেন ছাত্রছাত্রীদের কাছে গিয়েছেন, তো আপনারা আগে থেকে কোনো ধরনের আশ পেয়েছিলেন যে এরকম একটা কিছু হবে? আসলে জয় পরাজয় উভয়ের জন্যই আমরা প্রস্তুত ছিলাম। আমরা যাই আসুক সেটা আমরা গ্রহণ করে নিতাম। কিন্তু আসলে আমাদের যে এখানে ভোটের ডিফারেন্স, সেটা আমাদের মনে একটা প্রশ্ন তৈরি করেছে। এবং শুধু জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল নয়, অন্যান্য প্যানেলের যে ভোট বা স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন পদে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী ছিলেন যারা ভালো পরিমাণ ভোট পাওয়া কিংবা জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু তারা যে ভোট পেয়েছেন এবং অন্যান্য প্যানেলে যে ভোট পেয়েছে আর যারা জিতেছেন, তাদের সাথে যে ডিফারেন্সটা আছে, সেই কারণে শুধু আমাদের মনে না, সাধারণ শিক্ষার্থীদের মনেও কিন্তু প্রশ্ন আছে। এবং তারা ইতিমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে অভিযোগগুলো দিয়েছি, সেগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকাংশ উত্থাপিত। আমরা সেগুলো মুখপাত্র হিসেবে তাদের কাছে উত্থাপন করেছি। আমি আমার বন্ধু হামিমের কথা ধরে যদি বলি আপনাকে, আমরা যে 2-3 মাস পরে, 5 আগস্টের পরে আরও 2-3 মাস সময় লাগলো আমাদের হলে উঠতে, তার কারণ কিন্তু আরও একটা ছিল। সাম্প্রতিক একটা নিউজ প্রকাশিত হয়েছে যে হল প্রতিনিধিরাই অধিকাংশই হলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। এই হল প্রতিনিধি কারা আসলে?
এই হল প্রতিনিধিরা তারাই যারা আমাদেরকে হলে ওঠার জন্য 2-3 মাস সময় বিলম্বিত করতে বাধ্য করেছিলেন, যাতে আমরা হলে উঠে শিক্ষার্থীদের সাথে না মিশতে পারি। তখন 5 আগস্টের পরবর্তী 20-25 দিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রশাসন ছিল না, সেগুলো নিয়ন্ত্রণ করতো হলের শিক্ষার্থীরা, যারা দীর্ঘদিন যাবৎ হলে অবস্থান করছিল। তারাই আমাদেরকে হলে ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে প্রশাসক হিসেবে। মানে ছাত্রলীগ স্টাইলে ছাত্রলীগ যেভাবে হল নিয়ন্ত্রণ করতো, সেই কিছুটা সময় এই ছাত্ররা কারা? এই ছাত্ররা তারাই যারা হল সংসদে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত হয়েছেন, হল প্রতিনিধি হিসেবে যারা অতীতে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অ্যাফিলিয়েশন আছে? তার অধিকাংশ রাজনৈতিক অ্যাফিলিয়েশন ছাত্র শিবিরের সাথে আছে। এটা সাধারণ শিক্ষার্থীরাও জানেন, আমরা বিভিন্ন মারফতে বা তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি আর কি। আপনারা তো জানতেন না যে এরকম বিপর্যয় হবে আপনাদের? আপনারা আগে থেকে কোনো আজ করতে পেরেছিলেন? যদি নাই পেরে থাকেন তাহলে কেন হলো, এটার কি কোনো মূল্যায়ন করেছেন? না, আসলে আমাদের দেখুন, আমাদের প্রস্তুতিটা আমরা কম সময় পেয়েছি, কিন্তু আমরা ধারণা করেছিলাম যে আমাদের যখন আপনার এই প্যানেলটি দেওয়া হয়েছে, প্যানেল দেওয়ার পর আমরা শিক্ষার্থীদের চোখে মুখে উচ্ছ্বাস দেখতে পেয়েছি, আমাদেরকে তারা খুব ভালোভাবে রিসিভ করছিল। আমি, মায়ের, আমাদের ভিপি প্রার্থী আবিদ ভাই বা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যখন 1-to-1 আমরা ডোর টু ডোর গিয়েছি শিক্ষার্থীদের, তারা কিন্তু আমাদের এক ধরনের আশ্বস্ত করেছেন এবং একটা মানুষের সাথে কথা বলে তো বোঝা যায় যে তারা আমাকে কীভাবে গ্রহণ করছে। সেক্ষেত্রে আমরা অনেক পজিটিভ সাড়া পেয়েছি। এবং আমরা নির্বাচনের আগের দিন আমরা যখন নির্বাচনের ক্যাম্পাসে হাঁটছি, প্রত্যেক বিভিন্ন শিক্ষার্থী যারা নন অ্যাফিলিয়েটেড, পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড না, তারা যেভাবে আমাদেরকে সাদরে গ্রহণ করছিলেন এবং বলছিলেন ভাই আগামীকাল আমাদের জয়ের দিন হবে, বহু ধরনের কথা। তো সেখানে কিন্তু আমরা এক ধরনের আশাবাদী ছিলাম যে না, আমরা ইনশাল্লাহ জিতছি। কিন্তু এবং আমরা ধারণা করেছিলাম জয় পরাজয় সেটি যাই হোক, 500 থেকে 700 ভোটের ডিফারেন্সে প্রত্যেক প্রার্থীর সাথে এটা বিবেচিত হবে বা একটি পার্থক্য থাকবে, এটা সকল প্রার্থী ভেবেছিল, সকল প্যানেলে। কিন্তু আমরা খুব অবাকের সাথে পরিলক্ষিত করলাম যে একটি দ্বিগুণ 3 গুণ ভোটের একটি পার্থক্য, এখানে বিস্তর পার্থক্য তৈরি হলো। এবং আমরা যেটি দেখলাম যে একটা এই যে বিস্তর পার্থক্য, সেটা নিয়ে শিক্ষার্থীদের মনে সংশয় রয়েছে, একইভাবে বিভিন্ন প্রশ্নের উদ্বেগ রয়েছে, যার কারণে আমরা কিন্তু পূর্বে ভাবিনি যে এরকমভাবে আপনার জয় পরাজয় নির্ধারণ হবে। কিন্তু হ্যাঁ, নির্বাচন হওয়ার পরবর্তীতে আমরা একই সাথে দুটি কাজ করেছি। একটি হলো এই নির্বাচনে কেন এই অসঙ্গতিগুলো হলো বা কী কী অসঙ্গতি রয়েছে যার কারণে এই যে 2 গুণ বা 3 গুণ ভোটের পার্থক্য তৈরি হলো, সেগুলো আমরা খুঁজে বের করেছি এবং খুঁজে বের করে 11টি পয়েন্ট আমরা ইতিমধ্যে প্রেস ব্রিফিং আকারে কিন্তু তুলে ধরেছি, যার প্রেক্ষিতে এবং আপনি দেখবেন আমাদের পূর্বে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এমনকি বিভিন্ন প্যানেলও কিন্তু সেগুলো তুলে ধরেছে। সেখান থেকে আমরা আরও একটু বিস্তর দিয়েছি। বিশেষ করে এই যে নীলক্ষেতে যে ব্যালট ছাপাইছে, আপনি দেখেছেন যে নীলক্ষেত একসময় এই পুরানো বই পুস্তক অথবা ওই যে আমাদের এখানে মামা হোটেল, গাউসুল আজম, এইগুলোর জন্য বিখ্যাত ছিল, শিক্ষার্থীরা জানতো। কিন্তু ইতিহাসের পাতায় নীলক্ষেত একটি কলুষিত অধ্যায় রচিত করলো যে ডাকসুর মতন একটি নির্বাচন যেটার দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল, সেই নির্বাচনে ব্যালট অরক্ষিত অবস্থায় একটি ছাপাখানা ছাপানো হয়েছে, যার ফলে কিন্তু বিভিন্ন প্রশ্ন উদ্বেগ হয়েছে এবং আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের কারচুপির কারণে আপনারা হেরেছেন? আমরা এখন পর্যন্ত যে অভিযোগগুলো তুলে এনেছি সেই অভিযোগগুলো অধিকাংশই সত্য এবং আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা প্রমাণ চাচ্ছি যে তারা তাদের যে এটা যে সত্য বা মিথ্যা তার পক্ষে তারা যুক্তি দিক। তবে আমরা ধরে নিব তারা যেভাবে পাশ কাটিয়ে যাচ্ছে, তারা যদি এইভাবে এই ধারা অব্যাহত রাখে, তবে আমরা ধরেই নিব যে একটি সিস্টেমেটেড ইঞ্জিনিয়ারিং এই নির্বাচনে হয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের কারচুপি করে হারানো হয়েছে? সিস্টেমেটেড ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আমরা ধারণা করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধারা অব্যাহত রাখে, যে কোনো সুস্পষ্ট জবাব না দেয় যেটা শিক্ষার্থীদের মনে, ভোটারদের মনে, প্রার্থীদের মনে উত্থাপিত হয়েছে, সেটি যদি তার সুস্পষ্ট জবাব বা ব্যাখ্যা না দেয়, সেক্ষেত্রে আমরা এটি মনে করব। আচ্ছা মাহিদ, আপনি কি মনে করেন যে আপনাদেরকে এই ধরনের যে অসঙ্গতিগুলো আমরা দেখছি, ভোটের ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো আমরা শুনছি, এগুলো না হলে ছাত্রদল প্যানেল সুইপ করতো? আসলে আমি সুইপ করতো কি না সেটা উত্তর দিতে চাই না, কিন্তু আমি মনে করি যে ভোটের ডিফারেন্সটা অনেক কম হতো, অথবা অনেক স্বতন্ত্র প্রার্থী, অন্যান্য প্যানেলের অনেক ব্যক্তিরা ভালো জায়গায় থাকতেন, এটা আমি মনে করি। এবং আমার বন্ধু হামিম যে ইঞ্জিনিয়ারিং বলতে যা বোঝানো হয়েছে, আসলে শুধু যে নীলক্ষেতে ছাপানো হয়েছে এটা কিন্তু আমাদের লক্ষ্য না বা আমাদের বক্তব্য না। আমাদের বক্তব্য, আমাদের 11টা পয়েন্টের মধ্যে অনেকগুলো বক্তব্য ছিল যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে গোপন করে একটা পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। মনে করেন আমাদেরকে বলা হয়েছিল যে ভোট কেন্দ্র হচ্ছে 8টি। বিশেষ করে আমি এজিএস প্রার্থী, আমাকে 2বার চিফ রিটার্নিং কর্মকর্তা 2টা মিটিংয়ে বলেছেন যে আমাদের কেন্দ্র হচ্ছে 8টি, সেই অনুযায়ী সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কাছ থেকে 8 জন এজেন্টের নাম নেওয়া হয়েছে 8টা কেন্দ্রের জন্য। কিন্তু নির্বাচনের দিন সকালে আমরা দেখলাম যে 18টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তার মানে 10টাই ছাত্র দলের মতো বড় একটা সংগঠনের 10টা ভোট কেন্দ্রে কোনো এজেন্ট নেই। মানে এটা কেন?
এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন উত্তর দেবে এটা। আপনারা তখন ইঞ্জিনিয়ারিং তাকে বলতে জিজ্ঞেস আমরা করেননি? আমরা এইগুলোর জন্য আমরা প্রশ্ন করেছি, ইতিমধ্যে আমরা অভিযোগ উত্থাপন করেছি, কিন্তু আমাদের মতো একটা বড় সংগঠনের যখন 10টা কেন্দ্রে কোনো এজেন্ট থাকে না, সেখানে স্বতন্ত্র প্রার্থী বা যারা অন্যান্য প্যানেল যারা সাময়িক সময়ের জন্য যারা এসেছিল হলো। সুইফট করছে তাদের এজেন্ট ছিল? জি, একটা প্যানেল ছিল যাদের 18টা কেন্দ্রেই এজেন্ট ছিল এবং তারাই পূর্ণ প্যানেলের বিজয় লাভ মানে করেছে। শিবিরের সমস্ত কেন্দ্রে এজেন্ট ছিল? জি, তাদের এই বিষয়ে শুধু কোনো অভিযোগ আপনাদেরকে নেই। গোপন করা হয়েছে? জি, আমাদের কাছে তাহলে এটা হচ্ছে আপনাদের systematic। নির্বাচন তখন গেলেন কেন? আসলে নির্বাচনের দিন সকালে এসে এই ধরনের পরিস্থিতি দেখার পরে যদি আমি অভিযোগ উত্থাপন করি তাহলে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে এটা তো বা অভিযোগ না, এটা শিক্ষার্থীরা তো আপনার ক্লিয়ার যে আপনাকে করা হয়েছে। সেটা আমরা অভিযোগ আকারেই তো আমরা যে বারবার বলছি যে আমরা নিয়মতন্ত্রের বাইরে যাব না, সেই জন্য আমরা নিয়মতান্ত্রিক উপায়টাই ফলো করেছি। যদি এই সময় অনিয়ম যেখানে হচ্ছে সে জায়গায় আপনারা কিভাবে নিয়মকে কি করেন? আমরা এটা অনিয়ম হিসেবে উত্থাপন করেছি। আপনি যদি আমাকে বলেন যে সকালবেলা আপনি কেন সরে এলেন না নির্বাচন থেকে, আপনি বিক্ষোভ করলেন না, এটা আসলে গদবাদা যে রাজনৈতিক কালচার ছিল আমার সেখানেই ফিরে যাওয়া ছিল, আমরা সেখানে যেতে চাইনি। কিন্তু নির্বাচন কমিশন যে বায়াসড, এটা কি আপনার কাছে মনে হচ্ছে? আমরা তো সার্বিক বিষয়ে আমাদের যে অভিযোগগুলো তার সারমর্ম এই হচ্ছে যে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট পক্ষের প্রতি বায়াসনেস দেখিয়েছে, সেটাই আমাদের বক্তব্যের সারমর্ম। কিন্তু তার মানে এই না যে আমরাই জিততে অন্য কেউ পারতো, ভোটের ডিফারেন্সটা আরও কম হতে পারতো। আমাদের সবার নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কেউই ভাবেনি যে একটা প্যানেল একচেটিয়াভাবে নির্বাচনে জিতবে। সবাই মনে করেছে যে একটা মিশ্রিত একটা প্যানেল বের হয়ে আসবে যারা ডাকসুতে নেতৃত্ব দেবে, কিন্তু এই ধরনের একটা ফলাফল হয়তো অনেকেই মানে প্রত্যাশা করেননি। হামিম, সেটা হচ্ছে যে আপনারা 17 বছরের একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামী ছিলেন, ক্যাম্পাসে ঠিক মতো যেতে পারেননি। ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা এখন অনেকের সাথেই আপনাদের ওইভাবে ইন্টারাকশন নেই, তো আপনারা জানতেন এটা, তারপরেও আপনারা নির্বাচনে গেলেন কোন হিসেবে? আসলে দেখুন, 5ই আগস্টের পরবর্তীতে আমি তো বললাম জনমনের আকাঙ্ক্ষা ছিল একটি নির্বাচন। গত 17 বছর কেউ কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, বিশেষ করে তরুণ সমাজের 4 কোটি ভোটার, তারা কোনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। তো আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তরুণ সমাজের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করি, সুতরাং আমরা চেয়েছি যে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থে গণতান্ত্রিকতা উত্তরণের প্রশ্নে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, যার মাধ্যমে আমরা বার্তা দেব যে আগামীতে একটি সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচন খুব দ্রুতই অনুষ্ঠিত হবে। অর্থাৎ গণতান্ত্রিক উত্তরণা একটি মাধ্যম, এই মাধ্যমটি যেন সহজভাবে সুন্দরভাবে পালিত হয়, সেই জন্য আমরা সহযোগী হিসেবে সেখানে কাজ করেছি। এবং আমাদের বিশ্বাস এই যে আমরা যে গণতান্ত্রিক উত্তরণার পথে সহযোগী হিসেবে কাজ করেছি, আমরা হারি বা জিতি, জাতি আমাদের সব সময় কিন্তু ইতিহাসের পাতায় মনে রাখবে। ঠিক একইভাবে এই যে একটি নির্বাচন, এই নির্বাচন গণতান্ত্রিকতার উত্তরণের পথে যে প্রতিবন্ধকতা তৈরি যারা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ, তাদেরকেও কিন্তু জাতি মনে রাখবে, ঠিক যেরকমটি গত 17 বছর নির্বাচন কমিশনদেরকে মনে রেখেছে। এবং বর্তমানে তাদের পরিস্থিতিগুলো দেখুন, আমি অবাক হই যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা চিফ রিটার্নিং অফিসার ছিলেন বা যারা দায়িত্বে ছিলেন, তারা কি ইতিহাস থেকে শিক্ষা নিল না? যে গত 17 বছর যে সকল নির্বাচন কমিশন খুব অন্যায় অনিয়ম করেছে একদম বুক ফুলিয়ে, তাদের আজকে অবস্থা দেখুন। অর্থাৎ আমাদের পূর্বের যে ইতিহাস, পূর্বের যে পরিণতি, সেখান থেকে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, কিন্তু আমরা দেখছি এখান থেকে আমরা এখনও শিক্ষা নিতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখ ও পরিতাপের বিষয়। আচ্ছা, আপনি অনেক সময় অভিযোগ হয় যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, ওনাকে শিবির সমর্থিত, শিবির দুর্বলতা, শিবির মনোভাবপূর্ণ বলে অনেকে বলা হয়। আপনাদের কাছে কি তাই মনে হয়? উনি কি করেন আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে একটি ব্যাখ্যা আমার কাছে, সেটি হলো দেখুন, এই 5ই আগস্টের পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের কথা ছিল, যে ভিসি নিয়োগ হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 17 বছর এই ফ্যাসিবাদী আমলে বিভিন্নভাবে তারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, অনেক শিক্ষক প্রস্তুত ছিলেন, তারা একাডেমিক্যাল দিক দিয়েও পিছিয়ে না, এমনকি নির্যাতনের দিক দিয়েও পিছিয়ে না, এমনকি দেশপ্রেমিকতার প্রশ্নেও তারা উত্তীর্ণ ছিল। কিন্তু আমরা দেখলাম তাদেরকে একটি দলের ট্যাগ দিয়ে, যে একটি নির্ধারিত দল করে তাদেরকে ভিসি হতে দেওয়ার জন্য একটি মবের তৈরি করা হয়েছিল, করেই কিন্তু বাইরে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোদিন পা রাখেনি, যে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, তাকে আনা হলো। এবং অবাক হলাম যে তাকে আনা হলো, সে তখনও ভিসি নিয়োগ পাননি, কিন্তু তার পিছে বর্তমান যে ডাকসুর বিজয়ী বলে আমরা ধরে নিচ্ছি ভিপি, সে প্রোটোকল দিয়ে ঘুরছিল। সুতরাং এই ব্যাখ্যা থেকে আমরা কি মনে করতে পারি? আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখান থেকে আমাদের বুঝে নেওয়া উচিত যে তিনি কোন মনোভাবাপন্ন বা তিনি কোন মাধ্যমে এসেছেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউকে মানে করা হলো না, বিবেচনা করা হলো না, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মানে একটা প্রতিষ্ঠানের বাইরে থেকে ভিসি আসা,
এইটাকে ছাত্রছাত্রীরা কিভাবে মেনে নিল? না আসলে দেখুন, ভিসি তো আসলে যে কোনো জায়গা থেকেই নিয়োগ দেওয়া যায়, কিন্তু আমাদের একটি ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, এবং আপনি 5ই আগস্টের পরে যে কারণে ভিসি নিয়োগ দিতে পারছেন সেই কারণও কিন্তু এই যে এই শিক্ষক যারা নির্যাতিত নিপীড়িত ছিল, যারা এত কঠিন পরিস্থিতির ভিতরেও আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ছিল, কিন্তু তাদেরকে যখন নিয়োগ দেওয়া হলো না আমরা অবাক হলাম। আমরা ভেবেছি ঠিক আছে, অনেকে মনে করছে বা শিক্ষার্থীরা মনে করছে যে রাজনীতির সাথে সম্পৃক্ত কাউকে নিয়োগ দেওয়া উচিত হবে না, কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা যাদেরকে ভেবেছিলাম যে সাধারণ শিক্ষার্থী, তারাই আসলে অসাধারণ হয়ে উঠেছে। তাদের ভিতর বিভিন্ন ধরনের রাজনৈতিক যে গুণাবলী বা রাজনৈতিক সম্পৃক্ততা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। আপনি যদি মনে করেন দেখবেন যে 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই বলে একটি অংশ প্রচার করেছিল, একটি অংশ নেতৃত্ব দিয়েছিল। আপনি অবাক হবেন, তার 1 মাস পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটি হলো, সেখানে দেখলাম একটি সম্পাদক পদে যিনি ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিল তিনিও এখানে অবস্থান করছেন, এবং আরও অবাক হবেন তিনি এই ডাকসুতে নির্বাচিত হয়েছেন। এবং আমি জসীমউদ্দিন হলের শিক্ষার্থী, জসীমউদ্দিন হলে যাদের কারণে আমি 3-4 মাস আমার বিলম্বিত হয়েছে যে আপনি নিয়মতান্ত্রিকভাবে উঠুন, কিন্তু তারা ওই 3-4 মাস কিন্তু ওইখানে হলে অবস্থান করেছে এবং হলে প্রক্টরের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল, তারাও কিন্তু এবার সবাই নির্বাচিত হয়েছে। অর্থাৎ একটি কৃত্রিম সংকট তৈরি করে এবং একটি ডিজাইনড ডিলেমা তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে পরাজিত করার জন্য এবং তাদের নিজস্ব ব্যক্তি উত্থানের জন্যই তারা এই ধরনের কাজ করেছে বলে আমার মনে হয়। আমি আপনার কাছে আছি, যাদের কাছে আপনারা এই অভিযোগগুলো দিয়েছেন তারাই তো নির্বাচন কন্ডাক্ট করেছিল, কিন্তু যারা অপরাধ করছে তারা কি অপরাধের বিচার করতে পারে? আসলে কি স্বীকার করবে যে আমরা এই দোষ করেছি? আমরা আসলে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন বা নির্বাচন কমিশন আছেন, আমরা তাদের কাছে প্রশ্নগুলো উত্থাপন করেছি। সেগুলোর যথাযথ উত্তরের জন্য আমরা তাদের সাথে আলোচনা করব, তাদের সাথে বক্তব্য বিনিময় করব। কিন্তু যদি আমাদের কোথাও অসঙ্গতি মনে হয় বা কোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যদি আমাদের উত্তর দিতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আমরা অন্য উপায়ে যাব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন্তব্য পর্যালোচনা করছি, তাদের সেন্টিমেন্ট যে দিকে যাবে আমরা সেই অনুযায়ী আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। সেই সেন্টিমেন্টে কি বুঝছেন? আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সেন্টিমেন্ট, সেখানে দেখছি যে তারা নির্বাচনের ফলাফলকে সন্দেহের চোখে দেখছেন এবং তাদের সেই সন্দেহ আসলে পার্সেন্টেজের হিসাব করা তো আসলে কঠিন বিষয়। আমরা তো মাঠ পর্যায়ে সার্ভে করিনি, কিন্তু আমরা যা সামাজিক যোগাযোগ কিভাবে করছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মন্তব্যকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের সাথে যাদের কথা হয় তাদের মাধ্যমে কিন্তু আমরা এটা অবজার্ভ করছি এবং অধিকাংশ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা তাদের মাধ্যমেই বোঝার চেষ্টা করছি যে দাবিগুলো কি শুধু আমাদের পক্ষ থেকে কিনা নাকি সার্বজনীন, সেটা বোঝার জন্য আমরা অনেকের সাথে যোগাযোগ রাখছি। আচ্ছা, যেসব প্যানেলের যারা প্রার্থী ছিলেন তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হচ্ছে? জি হচ্ছে, এবং আমরা কিছুদিন পূর্বেই আমাদের বিভিন্ন প্যানেলের ভিপি, জিএস, এজিএসরা গিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে ভিসি এবং প্রক্টরের সাথে আমরা কথা বলেছিলাম, সার্বিক বিষয়ে আমাদের অভিযোগগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো ওনারা কি বিষয়টাগুলো অ্যাড্রেস করার জন্য মানে ওনারা আসলে ওনারা তখন পর্যন্ত আমাদেরকে যে উত্তর দিয়েছিলেন যে সেটা আসলে সময় ক্ষেপণের, আমরা মনে হয়েছে যে সময় ক্ষেপণের, এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি যে উত্তর দিয়েছিলেন সেগুলোর অধিকাংশই মনে হয়েছে যে উনি যে আমাদের অভিযোগ বিষয়ে তখন পর্যন্ত তিনি কোনো ধরনের উদ্যোগ তিনি নেননি। আপনার সাথে একটা প্রক্টরের এক ধরনের একটা ঝামেলার কথা দেখছিলাম আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আসলে কি হয়েছিল বিষয়টা? আপনি যেটি দেখেছেন এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, এটা হচ্ছে টিএসসি কেন্দ্রে। তো আপনি জানেন নির্বাচনের দিন সকালে প্রথমেই কিন্তু একটি মিডিয়া ট্রায়ালের শিকার করা হয়েছে। দেখুন কত পরিকল্পিতভাবে আমাদেরকে বারংবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সাংগঠনিকভাবে এবং এই প্যানেলকে কলুষিত করার জন্য বা ভিলেন হিসেবে জাতির সামনে উপস্থাপনের জন্য কত ধরনের অপচেষ্টা হয়েছে। নির্বাচনের দিন সকালবেলা আমাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচনের আচরণবিধি অনুযায়ী একজন ভিপি, জিএস এবং এজিএস তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারে, প্রবেশাধিকার রাখে এবং রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে। সেক্ষেত্রে আমাদের যে ভিপি প্রার্থী তিনিও কিন্তু ভোট পরিদর্শনের জন্য ভোট কেন্দ্রে গিয়েছেন এবং রিটার্নিং অফিসার তাকে ঘুরিয়ে দেখেছেন। ঘুরিয়ে দেখানোর পর তিনি যখন বেরিয়ে গিয়েছেন সাংবাদিকদের সামনে তিনি বললেন যে এরকম কোনো নিয়ম নেই। বাংলাদেশের জাতীয় দৈনিক সহ সকল মিডিয়া, ন্যাশনাল মিডিয়ায় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী তিনি দিনের শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করেছে। অর্থাৎ শিক্ষার্থীরা যখন সকাল 8টা-9টার দিকে যারা অনাবাসিক শিক্ষার্থী বাসা থেকে রওনা দেবে তারা কি দেখলো যে একজন ছাত্রদলের প্রার্থী নির্বাচনের দিনই আচরণবিধি লঙ্ঘন করছে, নির্বাচনের নিয়মকে তোয়াক্কা করছে না।
অর্থাৎ কত বড় একটা মিস মেসেজ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন তাদের কাছে গেল। তার 2 থেকে 3 ঘন্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লিয়ার করলেন যে না, এটা গঠনতন্ত্র অনুযায়ী হয়েছে, আচরণবিধি অনুযায়ী হয়েছে, এবং বিভিন্ন জাতীয় দিন তারা দুঃখ প্রকাশ করলো। তা এর ভিতর কিন্তু 2-3 ঘন্টা পার যখন হচ্ছে, তার ভিতর কিন্তু 2-3 হাজার ভোট কাস্টিং হয়ে গিয়েছে। একটা কেন্দ্রে 2-3 হাজার, মানে হ্যাঁ 15-20 হাজার ভোট কাস্ট হয়ে গেছে এর মধ্যে। তো আপনি অবাক হবেন যে দেখুন যে এমন কাউকে পলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং কোন প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে পলিং অফিসার আমাদের কাউকে জানানো হয়নি। সেই পলিং অফিসাররা গঠনতন্ত্র বা আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না। ঠিক একইভাবে তার ঘণ্টাখানিক পর আমরা দেখলাম যে অমর 21 হলে একটি কেন্দ্রে একজন প্রশাসনিক কর্মকর্তা হাতে নাতে তিনি ব্যালট বক্সে ব্যালট ঢুকিয়ে দিচ্ছেন, হাতে নাতে ওইখানে তিনি ধরা খেলেন এবং তাকে এখান থেকে প্রত্যাহার করা হলো। তার কিছুক্ষণ পর আমরা দেখলাম, আপনি যে প্রশ্নটি করলেন, আমি তখন টিএসসি কেন্দ্রে গিয়েছি, আমাদের যারা নারী প্রার্থীরা রয়েছে রোকেয়া হলে, তারা বললো ভাইয়া এখানে সকাল থেকে ছাত্র শিবির বা স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী তারা ব্যালট পেপার সম্বলিত যে লিফলেট সেটি দিচ্ছে, আমাদেরকে এখন দিতে দেওয়া হচ্ছে না। আমরা যখন দিতে চাচ্ছি আমাদেরকে বলছে না দেওয়া যাবে না। কে বলছে? অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম বলছে। তো আমরা এখানে গেলাম, যে জিজ্ঞেস করলাম ম্যাম আপনি কেন তাদেরকে দিতে দিচ্ছেন না? তখন তিনি বললেন এরকম দেওয়ার কোনো নিয়ম নেই। তখন আমি বললাম আপনি নিচে দেখেন অনেক লিফলেট পড়ে আছে, অনেকের হাতে লিফলেট, তারা কেউ আছে একটি প্যানেলের, কেউ আছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে, তো আমাদের ছাত্রদলের মেয়েদেরকে কেন দিবেন না? উনি বললো না, দেওয়ার নিয়ম নেই। পরবর্তীতে আমি চলে আসছি, এরপর শুনি উনি ওই মেয়েদেরকে বলছে তোমাদেরকে বহিষ্কার করা হবে, ছাত্রত্ব কেড়ে নিব, এইসব বলেছে। তখন ওই মেয়েরা যখন এসেছে আমি আবার গিয়েছি, আমি বললাম আপনি কেন এটা করছেন? উনি বলছে কেউ যদি দিয়ে থাকে ছাত্রদলই বেশি দিয়েছে। আমি বললাম ম্যাম ছাত্রদল বা অন্য কেউ বেশি দিচ্ছে এটা ব্যাপার না, কেউ দিচ্ছে কিনা, কেউ দিলে আমাদেরকে দিতে হবে। আপনি নিয়ম করলে নিয়ম সবার জন্য সমান করবেন, কাউকে বেশি প্রায়োরিটি দেবেন না। তখন একটি পর্যায়ে উনি আমাদেরকে বিভিন্নভাবে শাসন, আমরা একটা সেখানে বিভিন্ন ধরনের বাক্য বিনিময় হয়েছে। পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে উনি বলছেন বিভিন্ন মিডিয়ায় যে উনি মাইকিং করছে কিন্তু কেউ ওনার কথা শুনছে না। তার আধা ঘন্টা পর কিন্তু ওনাকে প্রত্যাহার করে নেওয়া হয় প্রতিবাদের মুখে। যদিও এটা বিভিন্ন মিডিয়া উনি বলেছেন যে উনি নিজেই নাকি চলে এসেছে, ইনসিকিউর ফিল করছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে তাকে প্রত্যাহার করা হয়েছে। এই যে দিনের শুরুতে 2-3টি কাহিনী, তারপরে তো যখন ওনার সাথে আমার কথা হলো তখন এটা হয় স্বাভাবিক ছিল। তো খালি এইটা না, এরপরে দেখুন বিকাল 4টায় 5টায় যখন ভোট গ্রহণ শেষ হলো, হঠাৎ করে আমরা দেখলাম কোনো প্রার্থীর কিন্তু ভোট গণনার সময় ভিতরে যাওয়ার নিয়ম নেই। হঠাৎ করে জাতীয় পত্রিকাগুলোতে আসলো এই যে যাকে আমরা নির্বাচিত বলে ধরে নিচ্ছি সেই ভিপি সাদিক কায়েম, সে সদল বলে একটি ভোট গণনার ভিতর যে উপস্থিত। এবং আমরা তখন, আমি ব্যক্তিগতভাবে তখন টিচার্স ক্লাব, আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাব, কিন্তু আমি গেলাম, ততক্ষণ উনি বেরিয়ে গিয়েছেন। আমি যে বারবার ওইখানে যে পোলিং অফিসার ছিলেন, চিফ রিটার্নিং অফিসার ছিলেন, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম, কেউ দরজা খুলে না। পরবর্তীতে এখানে একজন পোলিং অফিসারই আসলেন, এসে বললো যে কি হয়েছে। আমি বললাম এই ব্যাপার, উনি কীভাবে ঢুকলো? তারা বলে আমি জানি, আমরা কেউ জানি না, তিনি এর ভিতরে এসেছিলেন। এমনকি চিফ রিটার্নিং অফিসার এসে বলছে যে বাবা ও এসেছে, আমি তো জানি না, আমি নামাজে ছিলাম। তার কিছুক্ষণ পর আমি একটি ছবি দেখালাম যে ম্যাম আপনি তো খুব হাস্যজ্জ্বলভাবে তার সাথে কথা বলছেন, এটি কীভাবে? তাহলে সাদিক কায়েম কি জিন, যে সে আকাশ থেকে পড়েছে, নাকি সে দেয়াল টপকে তৈরি করেছিল যে আপনি জানেন না? আপনি খুব অল্প সময়ের ভিতর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত জানান এবং সেই পর্যন্ত ভোট গণনা বন্ধ রাখেন। কিন্তু তারা কর্ণপাত করেনি, বরং তারা এখানে ভোট গণনা চালিয়ে যাচ্ছিল। এবং এরই কিছুক্ষণ পরে ভেতরে থাকা আমাদের একজন নারী পোলিং এজেন্ট, তিনি ছুটে আসলেন, এসে বললেন, তিনি ভিতর থেকে বেরিয়ে ফোন দিচ্ছেন যে ভাই আমাকে বেরোতে দিচ্ছে না। পরে আমি গেলাম, কি হয়েছে? ভাই এখানে একজন শিক্ষক রয়েছে যিনি বারংবার একটি ব্যালট বক্স বলেছে ফাঁকা, যে ব্যালট বক্সে এটি ফাঁকা, এটা ফাঁকা বলে গুণ হল, পাশের রুমে নিয়ে গেছে। হঠাৎ করে 1 ঘন্টা পরে এসে বলছে এর ভিতর কিছু ব্যালট আছে, সেগুলো গুনতে হবে। এবং এমনকি ডিজিটাল যে আপনার যেই ব্যালট পেপারগুলো ওএমআর মেশিনে করা হয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে, প্রথমে ধরেন 20টি পেপার আপনার হাতে দিয়েছে, দিয়ে আপনাদের হচ্ছে একটি ম্যানুয়ালি কাউন্ট হয়েছে 20টা স্যাম্পল টেস্টের জন্য। এরপর যখন ওইগুলো আপনার হচ্ছে মেশিনে দিল সফটওয়্যারে, দেখা যাচ্ছে বাস্তবের সাথে এখানে মিলছে না। তখনও পোলিং অফিসার আমাদের যারা, তারা কিন্তু প্রতিবাদ করেছে, কিন্তু এখানে যে পোলিং অফিসার সে বলল যে 2-1টা এরকম হতে পারে, এগুলো মেনে নিতে হবে। তখন কিন্তু প্রতিবাদের মুখে আমাদের এই পোলিং এজেন্ট ওইখান থেকে বেরিয়ে এসেছে। তো এই যে দিনে সারাদিনের ঘটনা বহ, এবং এক পর্যায়ে কিন্তু আপনি দেখবেন যে আমাদের ভিপি প্রার্থী তিনি বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন যে অন্য একটি দলের বা সংগঠনের ভিপি প্রার্থীকে দিতে হলে আমাকেও দিতে হবে, কিন্তু তাকে বারংবার সেখান থেকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ এক ধরনের অসম পরিবেশ সেদিন বিরাজমান ছিল। কিন্তু তবুও আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এবং বাংলাদেশের স্বার্থে আমরা ওই দিন অনেক কিছু মেনে নিয়েছি এবং একটি নিয়মতান্ত্রিক রূপে আমরা অবস্থান করেছি। আমরা কিন্তু চাইলেই, আপনি জানেন যে আমরা চাইলেই এখানে বিক্ষোভ করতে পারতাম,
আমরা এখানে অবরুদ্ধ করতে হতাম ভিসি বা প্রক্টরকে, আমরা করিনি, বরং আমরা শিক্ষার্থীদের উপর ছেড়ে দিয়েছি। আমি ওই দিন রাতে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে সেই রায়কে আমি সমর্থন জানাই, কিন্তু আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। ঠিক তার পরের দিন দেখলাম নির্বাচন কমিশন বন্ধ, অথচ নির্বাচন কমিশনের নিয়ম ছিল নির্বাচন হওয়ার 36 ঘন্টার ভিতর যে কেউ তার অভিযোগ জানাতে পারবে, অথচ নির্বাচনের পরের দিন পুরো 24 ঘন্টা নির্বাচন কমিশন বন্ধ। তার পরের দিন কিন্তু আমাদের ছাত্র দলের যা বিভিন্ন প্রার্থী, বিভিন্ন হলের প্রার্থী, তারা কিন্তু লিখিত অভিযোগ দিয়েছিল। তো পরবর্তীতে আমাদের যখন লিখিত অভিযোগ দিল নির্বাচনের পরে, খালি আমরা না, বিভিন্ন ছাত্র সংগঠনের বা বিভিন্ন স্বতন্ত্র প্যানেল, তারই ভিতর এটা তো শিক্ষার্থীদের এক ধরনের প্রতিক্রিয়া। আরেকটি প্রতিক্রিয়া দেখলাম, একজন কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, একজন ভোটার, 2 জন ভোটার তারা প্রেস ব্রিফিং করছে। সেখানে কি হয়েছে, তারা বলছে যে অমুক কেন্দ্রে আমি আমার বন্ধুকে ভোট দিয়েছি, সেই কেন্দ্রে আমার বন্ধু কীভাবে শূন্য ভোট পেল। অর্থাৎ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই প্রতীক্ষার জন্য আমরা এতদিন অপেক্ষমান করেছিলাম যে শিক্ষার্থীরা কি প্রতিক্রিয়া দেখায়। বলা হচ্ছে যে আসলে এখন ট্র্যাডিশনাল পলিটিক্স আর চলবে না। এই ডাকসু নির্বাচনের পরে অনেকেই অনেক ধরনের মতামত দিচ্ছেন যে ছাত্রদল যে ট্র্যাডিশনাল রাজনীতি করছে এবং তার বিপরীতে শিবিরের যে রাজনীতি এবং কিছু কিছু মুক্তিযোদ্ধার কিছু কিছু ন্যারেটিভ, আপনার যে 71 যে এইসব ট্যাগ তারপরে 24, 52 ভাষা আন্দোলন, নানা ধরনের পলিটিক্যাল বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। এর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রদলের এখন পলিটিক্স নতুনভাবে করতে হবে এই শিবিরকে পাশ করার পরে। শিবির কি এমন করেছে যে যার জন্য ছাত্রদল কীভাবে বলা হচ্ছে? আসলে নিজেদের পর্যালোচনা তো অবশ্যই প্রয়োজন। আমরা শুধু জাতীয়তাবাদী ছাত্রদল না, আমরা যারা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা সবাই কিন্তু একটা স্কেলে, একটা ধারায় রাজনীতি করেছি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেভাবে আমাদের দাবি উত্থাপন করা উচিত, আমরা সেইভাবে কিন্তু প্রশাসন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃপক্ষের কাছে আমরা গিয়েছি। কিন্তু এখানে আমাদের যে একটা সংকট দেখা দিয়েছে, সংকটটা হচ্ছে আসলে আমাদের সংশোধনের জায়গা অবশ্যই আছে, সে বিষয়ে আমি আলোচনা করব। কিন্তু প্রথমে একটা সংকট নিয়ে বলি। আমাদের সংকটটা হচ্ছে আসলে ছাত্র রাজনীতিতে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোর কাছে পলিটিক্যাল অ্যাক্টিভিটির চাইতে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি বেশি প্রত্যাশা করছে। আমরা তো কোনো ওয়েলফেয়ার অর্গানাইজেশন না যে আমি কোটি টাকা খরচ করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে কোনো বিষয়, যে কোনো উপহারের মাধ্যমে তাদের মন জয় করে নিলাম। এটা তো পলিটিক্যাল পার্টিগুলো সেই উদ্দেশ্যে আসেনি। আসলে পলিটিক্যাল পার্টিগুলো এসেছে যে আমরা যে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ আছে, যারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করার কথা ছিল, তারা যদি কোথাও গাফিলতি করেন, তাদের দায়িত্ব পালন না করেন, সেই বিষয়ে দেখভাল করার দায়িত্ব ছিল ছাত্র সংগঠনগুলোর। তার মানে আমাদের যে শিক্ষার্থীরা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিকে, যেটা যারা ডাকসুতে জয়ী বলে আমরা ধরে নিচ্ছি যে সংগঠনকে, তাদের কার্যক্রম যদি আমি পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীরা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিকে প্রায়োরিটি দিচ্ছে বলে আপাতত ধরে নেওয়া উচিত আমাদের। তো সেখানে আমাদের একটা সংকট আছে যে ছাত্র রাজনীতি কি আসলে পলিটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির দিকে যাবে সেটা। কিন্তু আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে অবশ্যই আমরা আমাদের ধারা সংশোধন করব এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচকতা যেখানেই আছে আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা আমাদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে সেগুলো কখনোই বন্ধ করব না, বা আমরা তাদেরকে কখনোই আদর্শ হিসেবে ধরে নেব না যে তাদের আদর্শে রাজনীতি করলে পরবর্তীতে ভোট পাওয়া যাবে। আমরা শিক্ষার্থীদের কাছে যাব, তাদের যে ধরনের সমস্যা আছে সেগুলো যেভাবে সমাধান করা যায়। সেখানে আমাদের তো ওয়েলফেয়ার কিছু অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু সেটা কখনোই ওয়েলফেয়ার ভিত্তিক রাজনীতি হবে না। কিন্তু অনেকে মনে করছে ছাত্রলীগের সময় যেটা ছিল হল কালচার, গ্রুপ গেস্ট রুম কালচার, অনেকে বলে যে ছাত্রদল আর ছাত্রলীগ হলো বিপরীত। ছাত্রদল যদি ডাকসুতে আসে কিংবা ক্যাম্পাসে প্রাধান্য বিস্তার করে, তাহলে আবার সেই কালচার চলে আসতে পারে। এই ধরনের ছাত্রদের মধ্যে এই ধরনের একটা মনোভাব তৈরি হয়েছে কিংবা তৈরি করানো হয়েছে। এইটাকে কি, এটা হচ্ছে প্রোপাগান্ডা রাজনীতির একটা সফলতা যে আমাদেরকে ছাত্রলীগের সাথে তুলনা করে তাদের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা তাদের সফলতার অংশ। কিন্তু গণরুম এবং গেস্টরুম নিয়ে যদি বলি আমরা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজনৈতিক শিষ্টাচার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে রাজনৈতিক সংগঠনগুলোর মিটিং হয় এবং সেখানে একটি মাত্র সংগঠন যারা লিখিতভাবে গণরুম এবং গেস্টরুম কালচার আইনগতভাবে নিষিদ্ধ করার জন্য দাবি করে, সেই সংগঠনটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেটা আজকে থেকে আরও 6-7 মাস আগের ঘটনা যে মিটিংগুলো হয় সেখানে। এবং ইতিমধ্যেই আমরা গত 1 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কর্মীরা রাজনীতি করছে, তার শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, তাদের তাদের চিন্তা, আদর্শ, নতুন ধারার ভাবনা সবগুলো শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করছে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা মনে করি না যে একজন শিক্ষার্থী ব্যক্তিগতভাবে কোনো ধরনের সংশয় আছে যে আমরা আবারও ছাত্রলীগ ধারায় রাজনীতি করব।
কিন্তু আমাদের আমাদের যারা বিরোধী পক্ষ শুধু একটা গোষ্ঠী, তারা সেই প্রচারণায় সফল হয়েছে যে ছাত্রলীগকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার ক্ষেত্রে, এবং তারা আমাদেরকে শিক্ষার্থীদের একটা সংশয়ের জায়গায় নিয়ে গেছে। সেই জায়গাটা তাদের সফলতা, এবং আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমরা সেই জায়গাটা মানে অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে সেই জায়গাটা কভার আপ করতে পারিনি। আমি সেটা হচ্ছে বলা হচ্ছে, ধরেন ছাত্র শিবিরের যে প্যানেল, তার জন্য জামাত ইসলামী সহ তাদের যেসব সমর্থিত সংগঠনগুলো সবগুলো ডেডিকেটেডলি তারা কাজ করেছে ইলেকশনে, কিন্তু ছাত্রদলের যে প্যানেল, তার পক্ষে দলের সবাই সেইভাবে কাজ করেনি। বিএনপির একটা কমিটি হয়েছিল, বকুল ভাই সেই কমিটিতে ছিলেন, অ্যানি ভাই ছিলেন, যে এই ইলেকশনটাকে কীভাবে করা যায়, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, এবং ছাত্রদলের সেন্ট্রাল সভাপতি সেক্রেটারির বিষয়েও অনেকে প্রশ্ন করেছেন যে ওরা সেইভাবে ইনভলভ ছিল না। বিষয়টাকে আপনি কতখানি জাস্টিফাই করবেন? আচ্ছা, এটা আমি একটু পরে আসতেছি। তার আগে আপনি কেবল যে প্রশ্নটি করলেন, দেখুন এখানে একটা ব্যাখ্যামূলক অবস্থা দাঁড় করাতে হবে। সেটা হলো 5ই আগস্টের পর থেকে ছাত্র শিবির প্রথম এই বয়ানটি তুলল যে ছাত্রদল ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে, এবং জামাত ইসলামের যে আমির তিনি বয়ান তুলল যে বিএনপি নব্য ফ্যাসিস্ট হয়েছে। অর্থাৎ দেখুন যে আমরা ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে সবথেকে বড় শক্তি, ছাত্রদল অথবা বাংলা জাতীয় দল বিএনপি, তাদেরকে প্রথমেই পোট্রে করা হলো একজন নব্য ফ্যাসিস্ট হচ্ছে আর একজন ছাত্রলীগের রূপে আবির্ভূত হচ্ছে। এই যে একটি মিস ইনফরমেশন দিল এবং একটি প্রোপাগান্ডা বা বয়ান তৈরি করলো, করে তারা এগোতে থাকলো। তারা যখন এইগুলো বলে এগোচ্ছে, তখন স্বাভাবিকত আমরা কিন্তু ছাত্রলীগের বিচার চাচ্ছি, বিএনপি আওয়ামী লীগের বিচার চাচ্ছি। কিন্তু আপনি কি দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গত 1 বছর 1 ন্যানো সেকেন্ডের জন্য ছাত্রলীগের বিচার চেয়ে রাজপথে নেমেছে অথবা বক্তব্যে বলেছে? বলেন। ঠিক একইভাবে কিন্তু জামাত ইসলামী বিভিন্ন সময় বলছে যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিব, ভারতকে আমরা ভালোভাবে দেখছি, বিভিন্ন ধরনের বয়ান তৈরি করছে। এটা করে তারা যেটা করছে, তারা এই যে ছাত্র শিবির যেরকম বিভিন্ন ছাত্রলীগের ভোট টেনেছে ডাকসু নির্বাচনে, ঠিক একইভাবে জাতীয় নির্বাচন সামনে, সেই জাতীয় নির্বাচনে কিন্তু জামাত এক ধরনের আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা বিভিন্ন ধরনের কিন্তু নীল নকশা। কিন্তু জগন্নাথ হলে তো তারা ভোট পায়নি, জগন্নাথ তো ছাত্রলীগের মেন ঘাঁটি। এটাই তো আমরা ভুলভাবে পোর্টে করি, এটাও শিবিরের একটি পোর্টে। কারণ কে বলেছে জগন্নাথ হল ছাত্রলীগের ঘাঁটি? জগন্নাথ হল যে আমাদের বিএনপি বা জাতীয়তাবাদী দলকে বা জাতীয়তাবাদী আদর্শকে পছন্দ করে, সেটা তারা ভোটাধিকারের মাধ্যমে দেখিয়েছে। ঠিক একইভাবে গত 17 বছরে কিন্তু আমরা অনেকে বলি যে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা নাকি হাসিনাকে টিকে রেখেছিল, যেটি অত্যন্ত ভুল ধারণা। বরং হিন্দু ধর্মাবলম্বীর যারা অনুসারী তারা সবথেকে বেশি নির্যাতিত নিপীড়িত ছিল গত 17 বছর এই ফ্যাসিবাদী রিজিমে। আর তার থেকে বড় কথা আরও একটি কাহিনী দেখুন, আমরা নির্বাচন 3 দিন পর দেখলাম যে একজন লেখক আলতাফ পারভেজ তিনি প্রথম আলোতে একটি কলাম লিখেছেন দান খয়রাতের রাজনীতি। আপনি দান খয়রাতের রাজনীতি, যদি আকবর আলী খানের একটি পদার্থপরতার অর্থনীতি একটি বই আছে, সেখানেও তিনি দান খয়রাতের রাজনীতিকে বিভিন্নভাবে পোর্ট্রে করেছে। ইসলামী ছাত্র শিবির কী কাজটি করেছে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো সমস্যা ফেস করলে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ না করে নিজেরাই সেটি পূরণে বাস্তবায়ন করছেন, তৎপর হয়েছেন। এবং একইভাবে আপনি দেখবেন এটি যখন করা হচ্ছে তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ফাংশন সেটা ডিসফাংশন হয়ে যাচ্ছে, ফাংশনাল হচ্ছে না। কারণ একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব একজন শিক্ষার্থীকে তার খাটটি বুঝিয়ে দেওয়া, তার পড়ার টেবিল একটি পড়ার টেবিল আছে কিনা সেটি বুঝিয়ে দেওয়া। এখন একজন শিক্ষার্থী যখন তার রুমে পড়ার টেবিল নেই, ছাত্র সংগঠন হিসেবে আমার কাজ যে এই রুমে পড়ার টেবিল নেই, এই রুমে পড়ার টেবিল দিতে হবে, সেই ব্যাপারে শিক্ষার্থীকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা। এখন আমি যদি ওই খাট দিয়ে দিই, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তখন এদিকে দৃষ্টিপাত করবে না। সেই ক্ষেত্রে কী হচ্ছে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিসফাংশন হচ্ছে। ঠিক একইভাবে সারা বাংলাদেশেও কিন্তু একই কাহিনী ঘটছে, জামাত ইসলামী একই কাজ করছে, সব জায়গায় দান খয়রাতে এক ধরনের রাজনীতি শুরু করেছে, যার ফলে রাষ্ট্রও কিন্তু একটি অকার্যকর ভূমিকা অবতীর্ণ হচ্ছে। এই দান খয়রাতের রাজনীতি আরও কতটা শোচনীয় অবস্থা নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে। এই গত রোজার মাসে হঠাৎ করে দেখলাম যে একজন তার্কিশ লোক এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে 500 করে টাকা দিচ্ছে এবং শিক্ষার্থীরা হাত পেতে সে টাকা নিচ্ছে। সেদিন সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা ছোট হয়েছে এটা আমরা জানি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসলো কিভাবে? সে লোকটা আসলো, এটা শিবির এনেছে, তার্কিশ এম্বাসির লোক বলে এনেছে যে একটা লোক সে জাকাতের অর্থ দিবে, কিন্তু প্রথমে বলেছে উপহার, পরবর্তীতে বলেছে জাকাতের অর্থ। অথচ সারা বাংলাদেশে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট হয়েছে। ঠিক একইভাবে গতকালকে আমরা দেখলাম জামাতের একজন ওই যে তাহের সাহেব বলছেন যে আমরা নির্বাচিত হলে মুসলিম বিশ্বের জাকাতের টাকা আমরা বাংলাদেশে আনবো। অর্থাৎ রাজনৈতিকভাবে এরা কত দেউলিয়া দেখুন। রাজনৈতিকভাবে আমাদের ভীষণ হওয়া উচিত যে আমরা কীভাবে স্বনির্ভর বাংলাদেশ করব, কীভাবে উৎপাদনমুখী বাংলাদেশ করব, কীভাবে আমাদের রাষ্ট্র ঘুরে দাঁড়াবে, সেখানে আমরা দান খয়রাতের রাজনীতির উপর ভিত্তি করতে যাচ্ছি। বিএনপি থেকে কোনো কমিটি গঠন করা হয়েছে কিনা এটা আমরা জানি না, কেননা আমাদের ছাত্রদলের সহযোগী সংগঠন হিসেবে কিন্তু বিএনপি কাজ করে থাকে, সেক্ষেত্রে আমাদের জানার সুযোগ নেই, কেননা আমরা তো নির্বাচনী কাজে প্রচারণায় ব্যস্ত ছিলাম। আর আপনি যদি বলেন
যে ছাত্র দলের ভিতর কোনো অভ্যন্তরীণ কোনো কোন্দল ছিল কিনা বা গ্রুপিং ছিল কিনা। আমি তো জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত জিএস প্রার্থী, আমার থেকে ভালো নিশ্চয়ই কারো জানার কথা না। আমি দেখেছি যে আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের রুম টু রুম গিয়েছি, অনেক ধরনের কষ্ট করেছি, কিন্তু আমার এই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রদলের একজন মেম্বার পর্যন্ত, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন মেম্বার পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু প্রান্তে মানে একান্ত ঐকান্তিক চেষ্টায় তারা লিপ্ত ছিল এবং বিভিন্নভাবে তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সুতরাং এখানে আমরা মনে করি না যে কোনো গ্রুপিং ছিল, সেই গ্রুপিং প্রভাবিত করেছে, বরং আমাদের মনে হয়েছে যে এটা বাইরে থেকে বিভিন্ন প্যানেল অথবা যারা বিভিন্নভাবে নির্বাচনকে বৈধতা দিতে চাচ্ছে, যে নির্বাচনে বিভিন্ন প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার জন্য তারা ছাত্রদলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল আছে, এই ধরনের বিভিন্ন বাবল তুলে তারা এটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া একটা ভূমিকা রেখেছে, আপনি বলছিলেন সোশ্যাল মিডিয়ায় আপনারা কেন পিছিয়ে, আপনারা কেন তারা এই যে ধরনের বিভিন্ন ধরনের যে ট্যাগিং শুরু করলো এবং আপনারা আবার ছাত্রদল ছাত্রলীগের একটা মতন হবে, এটাকে কাউন্টার আপনারা দিতে পারেননি কেন? আসলে আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা ইতিবাচক রাজনীতির চিন্তা করেছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সকল রাজনৈতিক সংগঠন নিজেদের মধ্যে পারস্পরিক সম্মান বোধের জায়গাটা ঠিক রেখেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। কিন্তু একটিমাত্র রাজনৈতিক সংগঠন যারা ফেক পেজ, ফেক আইডির মাধ্যমে বিপরীত গোষ্ঠীর বা বিপরীত রাজনৈতিক সংগঠনগুলোর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার মাধ্যমে তাদের জনপ্রিয়তা নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, শুধু একটিমাত্র সংগঠন। সেখানে আমাদের প্রস্তুতি আসলে দীর্ঘদিন যাবৎ ছিল না। এটার কারণ ছিল যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, সুতরাং অনলাইনের দিকে মনোযোগ দিয়ে আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু যারা দীর্ঘদিন যাবৎ রাজপথে ছিল না, জামাত কিংবা শিবির, তারা কিন্তু রাজপথে ছিল না থাকার কারণে তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নিজেদের দখল তৈরি করেছিল। সেখানে হয়তো আওয়ামী লীগের সাথে থাকার কারণে তারা কিছু ভেতরে থাকার কারণে তারা কিছু ওই ধরনের সুবিধাও পেয়েছিল, যার কারণে তারা এই বিষয়গুলোতে ক্যাপচার করতে পেরেছিল এবং 5 আগস্টের পরবর্তী সময় তারা এই সব বিষয়গুলোকেই সকল রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে প্রোপাগান্ডার কাজে ব্যবহার করতে পেরেছিল। এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। আচ্ছা, একটা কথা প্রায় বলা হয় যে তারা একসময় ছাত্রলীগ করতো, ছাত্রলীগ পরে শিবির হিসেবে আবির্ভূত হচ্ছে, কথাটা কি কতখানি সত্য? সত্যতা যাচাইয়ের জন্য আসলে এখানে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি বিভিন্ন অনলাইন মাধ্যম দেখেন, শিক্ষার্থীদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, তাহলে দেখবেন যে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন, ছাত্র শিবিরে পোস্টেড বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সরাসরি ছাত্রলীগে পোস্টেড ছিলেন, ছাত্রলীগের সাথে প্রত্যক্ষভাবে মাঠে কাজ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে জিএস হিসেবে আমরা ধরে নিচ্ছি, তিনি কিন্তু তার অনুষদ ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, তিনি এখনও পদত্যাগ করেননি এবং এখন পর্যন্ত ডাকসু এজিএস পদে বসেও কিন্তু তিনি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আছেন সমাজ কল্যাণ অনুষদে এবং যিনি ভিপি হয়েছেন তিনি কিন্তু ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে রাজনীতি অংশগ্রহণ করেছেন। তার প্রায় হল সংসদে তাদের কর্মসূচিতে স্লোগান দেওয়ার ভিডিও আমরা প্রায় দেখতে পাই। তো এর বাইরেও বিভিন্ন পর্যায়ের যারা ক্যান্ডিডেট ছিলেন ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেলে, তারাও কিন্তু ছাত্রলীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে জড়িত ছিলেন। কিন্তু আমরা তো জানি যে শিবিরে ক্যাডার পলিটিক্স করে, শিবির হওয়া খুব কঠিন। অন্য একটা ছাত্র সংগঠনের কর্মী হওয়া যতটা সহজ, শিবিরের কর্মী হওয়া তার চেয়ে বেশি কঠিন। সো তাদের বিভিন্ন পর্যায়ে আছে। তা ছাত্রলীগ থেকে হুট করে তারা শিবির কিভাবে বনে গেল, এটা তো আসলে এটা অনেক বড় আলোচনা। একটা রাজনৈতিক সংগঠন যদি গণতন্ত্র চর্চা করতে চায় তাহলে সবার জন্য দ্বার উন্মুক্ত থাকা উচিত এবং আপনি যখন একটা নির্দিষ্ট প্রসেসে আগাবেন তখন সেই প্রসেসটা আপনার সেম মেন্টালিটির মানুষ তৈরি করবে। আমরা কেন শিবিরকে একটা কট্টরপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করি? কারণ তাদের সবার মতাদর্শ এক, তাদের একটা নির্দেশনা সবার জন্য সমানভাবে কাজ করে। সেটা কিন্তু একটা মানুষের মধ্যে মানুষের যে স্বকীয়তা সেটাকে নষ্ট করে দেয়। তো অন্যান্য সব রাজনৈতিক সংগঠনের মধ্যে এইরকম বিষয় আছে যে কেউ রাজনীতি করতে চাইলে সবাই যে এক ধরনের রাজনীতি করবে তা তো না। একটা সংগঠনে বিভিন্ন চিন্তার মানুষ আসবে, কিন্তু ছাত্র শিবির করলে আপনার সেই চিন্তার ধারণ করার সুযোগ নেই। সেখানে একটা মাত্র চিন্তা ধারণ করে আপনি রাজনীতি করতে পারবেন। সেইখানে তাদের যে এজেন্ডা দেয়া হতো যে ছাত্রলীগের মধ্যে থেকেই ছাত্র শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, তাদেরকে টিকিয়ে রাখতে হবে, সেই এজেন্ডা যাদেরকে দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট হিসেবে, তাদের পলিটিক্সে ছিল যে ছাত্রলীগের মিছিলটা করবা এবং সেইখানে সবচেয়ে বেশি ছাত্রলীগ হিসেবে নিজেকে প্রমাণ করবা, এটা তাদের রাজনৈতিক অ্যাসাইনমেন্ট ছিল। সেই কারণে হয়তো তারা আমরা যেভাবে রাজনৈতিক ডেডিকেশনের মাধ্যমে নিজের পদ পেতাম, হয়তো তারা ছাত্রলীগের মধ্যে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে গোপন রাখার ক্ষেত্রে তারা রাজনৈতিকভাবে তার নিজ সংগঠনে মূল্যায়িত হতেন বলে আমার ধারণা। অন্যান্য ইউনিভার্সিটির যে
মানে রাকসু চাকসুর যে ইলেকশন সামনে আসছে, ওই জায়গায় আপনাদের কি অবস্থা, আপনারা কি মনে করেন? আচ্ছা, তার আগে আমি একটু সম্পর্কভাবে একটা উত্তর দিই। সেটা হচ্ছে, আপনি দেখেছেন শিবির ক্যাডারভিত্তিক সংগঠন, এটা সকলে জানেন, ছাত্র সংগঠন, যে তাদের কিন্তু বিভিন্ন ধাপে পার হয়ে একজন পরিপূর্ণ ক্যাডার হয়ে তাদের সভাপতি সাধারণ সম্পাদক হতে চায়। কিন্তু আপনি দেখেছেন বিভিন্ন ভাইরাস, তাদের জেনেটিক কোড দিনে দিনে পরিবর্তিত হয়ে মিউটেশন হতে হতে এক পর্যায়ে তারা সেটি থাকে না। ইসলামী ছাত্র শিবিরের যে আদর্শ, সেই আদর্শ থেকে তাদের কত বড় বিচ্যুতি ঘটেছে। তারা ইসলামকে ধারণ করছে, যে ইসলামকে ধারণ করে তাদের রাজনীতি, অথচ ইসলামের যে কাজগুলো নেই, তারা এতদিন যে কাজগুলো নেই বলে বিভিন্নভাবে প্রচারণা করেছে, বিভিন্ন অপব্যাখ্যা দিয়েছে, তারা কিন্তু এখন সেটিতে নেই। আপনি দেখুন যে তারা আগে ইসলামী ছাত্র শিবির আর ছাত্রী সংস্থা দুইটা আলাদাভাবে দেখতো, অথচ আমরা দেখলাম তাই একটি একই প্যানেল নির্বাচন করলো, সেখানে কিন্তু বিভিন্ন ছাত্রী সংস্থা এবং ছাত্রী সংস্থার বাইরে বিভিন্ন নারী, তারা একসময় প্রচারণা করতো ইসলামী ছাত্র শিবির যে পদ্মার বাইরে কোনো নারীকে তারা অ্যালাউ করবে না এবং তারা ছাত্রী সংস্থা তাদেরকে পাঠাবে। কিন্তু আমরা দেখলাম একইভাবে যারা পদ্মা মেনটেন করে না তাদেরকেও কিন্তু তারা একীভূত হয়েছে। অর্থাৎ এই যে জেনেটিক্যাল মিউটেশন হতে হতে তারা, এই যে ভাইরাস যেমন জেনেটিক্যাল কোড বিভিন্নভাবে মিউটেশন হয়, তাদেরও সেরকম মিউটেশন তারা ঘটাচ্ছে এবং তাদের সে আদর্শিক জায়গা থেকে তারা কিন্তু বিচ্যুতি ঘটেছে। এবং আমার মনে হয় যে তারা এতকাল ইসলামের যে অপব্যাখ্যা দিয়েছে, এখনও আবার নতুনভাবে ইসলামের অপব্যাখ্যায় তারা রয়েছে। এই জন্য আমি একটি আহ্বান জানাবো যে ইসলামকে নামের আগে দিলে এটা ইসলাম সম্পর্কে মানুষের কাছে একটি ব্যাড মেসেজ যায়, শিক্ষার্থীদের মাঝে ইসলাম সম্পর্কে একটি খারাপ মেসেজ যায়। এই জন্য আমার মনে হয় যে কোনো ধর্মের অনুভূতিতে আঘাত আনা উচিত না। এই ধর্মীয় অনুভূতিতে আঘাত না এনে তারা তো খালি ছাত্র শিবির নামে তাদের ছাত্র সংগঠনটা চালাতে পারে। ছাত্র শিবিরকে লিবারেল হচ্ছে, আধুনিক হচ্ছে না, ছাত্র শিবির আধুনিক হচ্ছে না। আমার মনে হচ্ছে তারা ওই যে বিভিন্ন ভাইরাস যখন মিউটেশন হয় তারা মিউটেটেড হচ্ছে। কীভাবে? বিভিন্ন ভাইরাস, ধরেন আমাদের যখন প্রথম করোনা ভাইরাস ছিল, করোনা ভাইরাস প্রথমে আমাদের শরীরে একভাবে আক্রমণ করতো, এরপর দেখা যাচ্ছে করোনা ভাইরাস হচ্ছে, কেউ টের পাচ্ছে না। আবার করোনা ভাইরাস মানুষের রোগ থেকে এখন পশু পাখি রোগে যাচ্ছে, সরিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যখন যে পাত্রে যাচ্ছে ট্রান্সফরমেশন করার চেষ্টা করছে, কিন্তু আবার কখনো ট্রান্সফরমেশন হচ্ছে আর কখনো তার পূর্ব জায়গায় ফিরে যাচ্ছে। ঠিক যেরকম এই করোনা ভাইরাস, কখনো মনে হচ্ছে যে করোনা ভাইরাস নেই, আবার শুনছি করোনা ভাইরাস আছে। ঠিক একভাবে শুনছি ইসলামী ছাত্র শিবির ব্যাপক লিবারেল হচ্ছে, আবার শুনছি সেই কট্টরপন্থী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত 10টার দিকে, রাত 10টার পরে কেউ নাকি মঞ্চতে কোনো নারী প্রবেশ করতে পারবে না। অর্থাৎ দেখুন, একদিকে তারা লিবারেলের বয়ান দিচ্ছে, আর একদিকে তারা সেই উইমেন অ্যাক্সেস যে মোবিলিটি, সেটাকে কিন্তু লিমিটেড করার চেষ্টা করছে, অর্থাৎ ওই করোনার মতন। এটা একটা বিষয়। এটা হচ্ছে জাকসু বা রাকসু সব জায়গায় একই অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যেমন প্রতিবন্ধকতা তৈরি করেছে বিভিন্ন ছাত্র প্রতিনিধি, আমরা সারা বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একই সিস্টেমে একইভাবে, কারণ এটা তো ধরেন কেন্দ্রীয় থেকে নির্ধারিত হয়েছে, পুরো তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, পুরো একই সিস্টেমে একইভাবে কিন্তু তারা সারা বাংলাদেশ একইভাবে ক্যাপচার করেছে। সুতরাং আমার মনে হয় যে এই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশিদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কীভাবে সিস্টেমেটেড উপায়ে একটি নির্বাচন করা যায় এবং কীভাবে সিস্টেমেটেড উপায়ে বিশ্ববিদ্যালয়গুলোকে দখলের পায় তারা করছে। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি বা শিক্ষার্থী রয়েছে, আমরা এখান থেকে শিক্ষা নেব এবং আগামীতে যে ডাকসু জাকসু হবে, সেখানে আমরা পরিপূর্ণ এসব বিষয়ে সজাগ থেকে প্রস্তুতি গ্রহণ করব। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে শিবিরের যে নতুন যে আপনারা মানে এই যে ডাকসু জিএস ভিপি হলেন সাদেক কায়েম, এবং এদের এই যে নির্বাচিত হওয়ার পরে এদের কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? আসলে ডাকসু প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হবেন তাদেরকে শিক্ষার্থীদের মন জয় করার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে ধারা, সেই ধারায় সবসময় ইতিবাচকতা থাকবে, সেটা আমরা অতীতেও দেখেছি যে এসেছি। এবং 5 আগস্ট পরবর্তীতে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সবসময় ইতিবাচক কাজ করেই শিক্ষার্থীদের কাছে যেতে হবে, এর বিকল্প কারো কাছেই নেই, সেটা যে যত শক্তিশালী হোক বা যে ধারারই হোক। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই পদগুলো কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কাছে একটা, এই যে একটু আগে আপনি বলেন যে লিবারেল হওয়ার চেষ্টা, সেই চেষ্টাটা তারা করছেন। কিন্তু আমরা মনে করি সেখানে ছদ্মবেশী আছে, তাদের অতীতের যে ছাত্রলীগের ছায়াতলে থাকার ছদ্মবেশী, সেই ছদ্মবেশীটা হয়তো এখনও আছে এবং ভবিষ্যতে আরও সুযোগ মতো বুঝে, সময় বুঝে তারা হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে তাদের যে ট্র্যাডিশনাল ছাত্র শিবির আমরা জেনেছিলাম, সেই ছাত্র শিবিরকে আমরা দেখবো আবার। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্যাট্রিয়ট লেন্সের হামিম এবং মায়েদ, আপনার দুজনকে ধন্যবাদ। দর্শক, এই পর্বের এখানে সমাপ্তি। শুভ সন্ধ্যা।